দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। গাজীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ বেনজিরের বিরুদ্ধে। সাবেক আইজিপিকে নিয়ে রাজনীতিতে উত্তাপ, দোষী হলে ফিরে আসতে হবে মন্তব্য কাদেরের। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতে রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12ই জুন। আক্রোশের কারণে আজ আদালতে বললেন নোবেল জয়ী। যে জিনিস দিয়ে দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। অভিযোগ আসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। উন্নয়ন সহযোগীদের সাথে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ, গণভবনে বললেন প্রধানমন্ত্রী। কার সাথে কার বিরোধ দেখার প্রয়োজন নেই। ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। নৈরাজ্যের তদন্তে 6 সদস্যের কমিটি। নির্বাচনকালীন সরকার সংস্কারের প্রস্তাব টিআইবির, ধাপে ধাপে ভোট নেয়ার পরামর্শ, পর্যালোচনার কথা বললেন সিইসি। ময়মনসিংহে লাগেজে ভরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ, হানি ট্র্যাপে ফেলে হত্যা ধারণা পুলিশের। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণ উদ্ধারের ঘটনায় জবাব নেই কারো কাছে। কাল মামলা করবেন ভুক্তভোগী গ্রাহক, তদন্ত কমিটি গঠন। শুনে সাথে সাথে আমি চেয়ার ছিল একটা, আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি। 400 ভরি স্বর্ণ ওখান থেকে লকার যে চুরি হয়েছে, ওটার সময় সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। ডিএমপি কমিশনার থাকা অবস্থায় গাজীপুরের একটি রিসোর্টের অংশ দখল করেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। ভুক্তভোগীদের জমি উদ্ধার করতে গিয়েই নিজেই বনে যান মালিকানার অংশ। ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা পরিবার এমন অভিযোগ এনে মামলা করেছেন গাজীপুর আদালতে। সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ 35 একর বা 105 বিঘা। যদিও বাস্তবে রিসোর্টের জায়গা 50 একরের কম নয়। বন বিভাগ বলছে প্রায় 6.25 একর বনের জমি দখল করা হয়েছে এই রিসোর্টের নামে। 5 তারকা মানের এই রিসোর্টের 25% মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও তাকে 1 পয়সাও লগ্নি করতে হয়নি, করেছেন দখল। সময়টা 2017। তখন ডিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ। ঠিক সে সময়ে কিছু ভুক্তভোগী তার কাছে যান, তাদের জমি অবৈধভাবে দখল করা হয়েছে উদ্ধার করার জন্য। বেনজির আহমেদ যাচিত হয়ে গাজীপুরে যান এবং সেই রিসোর্টের যে জমি, সেই জমি উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই কদিন পর সেই রিসোর্টের মালিকানার অংশীদার হয়ে যান। এরপর মামলা দেন উল্টো সেই ভুক্তভোগীদের বিরুদ্ধেই। এমনই কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমাদের। এই জায়গা বেনজির আহমেদের লোকেরা, বেনজির আহমেদেরা এটা দখল করছে। মানে সেই চিন্তায় আমার আব্বা স্ট্রোক কইরা মারা গেছে। কোনো ভাই নাই, আমরা 4টা বোন মাত্র। এই জায়গাটার মধ্যে কোনো দখল নিতে পারতাছি না। বেনজির আহমেদ যা করছে সে নিজেই সব নিয়ে নিছে। আমার জুতের লগে কিছু খাস আছে, এটা জুত করে নিছে গা, যেন 2 লক্ষ এখন 1 লক্ষ দিয়ে নিছে, এইটুকু আমি জানি। ভয় দেখাইছে বেনজিরের ভয়, যে পুলিশের এত বড় কর্মচারী ডিআইজি, হ্যাঁ নাম শুনলে মানুষ জায়গা জমিনের কথা বলে বুঝলা জায়গা, এইসব নানান কথাবার্তা বললা বিভিন্ন সময় হুমকি দামকি দিয়া এই জমিগুলি দখল করছি। শুধু বন বিভাগ নয়, মুক্তিযোদ্ধার জমিও দখল করে করা হয়েছে এই রিসোর্ট। মূল প্রবেশপথের 1 একরের বেশি জমি কাপাসিয়া শ্রীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার সিরাজুল হক এবং তার মায়ের। প্রবীণ এই মুক্তিযোদ্ধা নিজের জমি উদ্ধারে নানান জনের কাছে দিয়েছেন ধর্ণা। তবে প্রভাবশালী বেনজিরের কারণে তারা 2013 সালের পর থেকেই ওই জমির ধারে কাছেও ভিড়তে পারেননি। বেনজিরের অনিয়ম দুর্নীতির খবর চাউর হওয়ার পর মামলা করেছে সিরাজুলের পরিবার। সাধারণ পাবলিক যারা আছে ওদের জায়গা জমি দখল করে, জোরপূর্বক দখল করে উচ্ছেদ করেছে এবং সেই জমি উচ্ছেদ করার জন্য এই মোকদ্দমা দায়ের করেছেন
আজকের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ 6 জন। এত সব অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বেনজির আহমেদ এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক। 28 মে একটি চিঠিও পাঠানো হয়েছে, যেই চিঠি এখনও তার গুলশানের বাসার রিসিপশনেই পড়ে আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে একজন রক্ষী তৈরি করেছে সরকার, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতি অকল্পনীয়। দেশ সরকার নয়, আওয়ামী বর্গী লুটেরারা চালাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। বলেন, ক্ষমতাসীনদের হটাতে না পারলে রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। দুপুরে প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই যে আমার আলোকিত সমাজ, নলেজ বেসড সোসাইটি, এটা দেখবেন জিয়াউর রহমান এই শুরু করলো। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের সরকার নয়, লুটেরা ও পাচারকারী বর্গী বলে উল্লেখ করেন। বলেন, সেনা ও পুলিশের সাবেক 2 প্রধান সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা আওয়ামী লীগের রক্ষক হিসেবে ভূমিকা রেখেছে। এটা কোনো সরকার না, এটা বর্গী, ডাকাত, লুটেরা। আর্মির সেনাবাহিনীর প্রধান না, সাবেক আইজি, সংসদ সদস্য, চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের নামে ব্যাংক থেকে হাজার কোটি টাকা পাচার করেছে সরকার। শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী। আর ব্যাংক থেকে তো 149 কোটি কিছুই না ভাই। ব্যাংক থেকে তো আপনার টন কা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। 1,50,000 টাকা মাথা পিছু লোন পড়ছে। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার চায়। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। বিরোধীরা সংগঠিত হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ার করেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে তাকে। এতে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। অর্থ পাচার নিয়ে কথা বলতে হলে বিএনপি নেতাদের আগে তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। দুপুরে সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? উঠে আসে চলমান সময়ের অন্যতম আলোচিত ইস্যু সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গ। প্রশ্ন উঠে, কিভাবে দেশ ছেড়ে পালালো বেনজির? ওবায়দুল কাদের বলেন, বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে তাকে। এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং 100 তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোরের রাজা মহারাজা বিএনপি। তারেক রহমানের দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে 2001 সালে যা প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে, কারণ তার পাচারকৃত অর্থের হিসাব অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে
কারো অজানা নয়। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। ওবায়দুল কাদের বলেন, যে দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে তারা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জনগণের কল্যাণে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 12 জুন আদেশ দেবেন আদালত। দুদকের মামলায় চার্জ গঠনের শুনানি শেষে দুপুরে এই দিন ধার্য করেন বিচারক। পরে ডক্টর ইউনূস বলেন, দেবদেবীর আক্রোশের শিকার তিনি। আদালতে লোহার খাঁচার কাজ করায় দাঁড় করানোয় ক্ষোভও জানিয়েছেন এই নোবেলজয়ী। দুদকের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে রোববার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ইউনূস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ইউনূস ছাড়া বাকি আসামিদের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হয়। তবে অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। মিনিট দুয়েক পর তাদের এজলাসে বসানোর আদেশ দেন বিচারক। 3 ঘন্টারও বেশি সময় শুনানি শেষে আসামিদের করা অব্যাহতির আবেদন খারিজ করেন আদালত। আগামী 12 জুন ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। আদালতের এমন আদেশের প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূসের দাবি, দেবদেবীর আক্রোশের শিকার তিনি। তার আইনজীবীর দাবি, ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ইউনূসকে। যে ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই, যে জিনিস দিয়ে দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। অভিযোগ আসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে। এই মামলাটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট এটা গ্রহণ করেছে, গ্রহণ করে বলেছে যেহেতু দুই পক্ষ আপোষ হয়ে গেছে, মামলা চালানোর কোনো বিষয় নাই। অর্থাৎ ডক্টর ইউনূসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়। তবে দুদকের আইনজীবী বলছেন, ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে প্রমাণসহ নথিপত্র জমা দিয়েছেন তারা। যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন গ্রামীণ টেলিকম এটা প্রতিষ্ঠা করেন তখন তিনি কোনো ট্রেড ইউনিয়ন করেন নাই এবং শ্রমিকের কোনো স্বার্থ সংরক্ষণের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। যখন শ্রমিকরা যখন তার ওখানে কাজ করছিল তখন তারা বাধ্য হয়ে উচ্চতর আদালতে গিয়েছিল। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় বলেও জানিয়েছেন তিনি। সকালে গণভবনে জাতির পিতার উপর নির্মিত ভিডিও চিত্রের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে 1 মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে তরুণরা। এই আয়োজনের শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে জাতির পিতার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। যখন 48 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তখন থেকেই চিন্তা যে এদের পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। বিভিন্ন সময় উন্নয়ন পরিকল্পনার বিষয়ে যারা সমালোচনা করেন তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল, তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলবে বলে জানান শেখ হাসিনা। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না।
সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। একটা সুশিক্ষিত জাতি হিসেবে তোমরা দেশকে গড়ে তুলবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ বিএমইটির ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী। যারা গেছেন তাদেরও গুনতে হয়েছে কয়েক গুণ বিমান ভাড়া। এমন নৈরাজ্যকর ঘটনায় নাম এসেছে সরকারি দলের কয়েকজন এমপির এজেন্সির সংশ্লিষ্টতা। এত কিছু হয়ে গেলেও এ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। তবে এসব ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ার দরজা বন্ধ হলো 31 মে। শেষ দিনে দেশটিতে যেতে বিমানবন্দরে কর্মীরা ভয়ানক দুর্ভোগে পড়েন। তাদের গুনতে হয় কয়েক গুণ বিমান ভাড়া। এর মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের রিক্রুটিং এজেন্সির নামও এসেছে। এসব নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জানান, বিএমইটির অনুমোদন পাওয়া 16,970 জন মালয়েশিয়া যেতে পারেননি। শ্রমবাজার নিয়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের। যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, বাইরের কাছে লিস্ট চাইলেও তারা তা দেয়নি। এসব কিছুই তদন্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। আবারও মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী প্রতিমন্ত্রী। বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আইনের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ আচরণে বাধ্যবাধকতা আনার প্রস্তাব দিয়েছে টিআইবি। পাশাপাশি ভোটের ভিত্তিতে আসন বন্টন ও ধাপে ধাপে নির্বাচনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার নির্বাচন কমিশনের সাথে আলোচনায় এসব প্রস্তাব দেয় তারা। সিইসি বলেন, আরও পর্যালোচনা শেষে আইন সংস্কারের প্রস্তাব দেবে কমিশন। তবে বেশ কিছু প্রস্তাবের সাথে একমত ইসি। নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে টিআইবি। রবিবার ইসির আমন্ত্রণে আলোচনায় বসে প্রতিষ্ঠানটি। পরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে দল ও প্রার্থীদের আইনের বরখেলাপ নিয়ে কথা হয়েছে। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গেও সংস্কারের প্রস্তাব দিয়েছে টিআইবি। আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। 2008-এর নির্বাচন যে পদ্ধতিতে হয়েছিল সেই পদ্ধতিতে ফেরত যেতে পারবো সেই সম্ভাবনা দেখছি না আমরা। নির্বাচনকালীন সরকার যেটি আছে হয় তার নিরপেক্ষ এবং স্বার্থদ্বন্দ্বমুক্ত ভূমিকা পালনের জন্য উপযোগী বাধ্যবাধকতা এটি নিশ্চিত করা, সেটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সিসি বলেন, একাধিক দিনে নির্বাচন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ। এছাড়াও বেশ কিছু প্রস্তাবে একমত ইসি। আনুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেটা আমাদের নারীদের ইলেকশনের ক্ষেত্রে পার্লামেন্টে কিছুটা আছে, এটার কথা ওনারাও বলেছেন, আমরাও বলেছি। এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাও যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। সরকার কাঠামো ঠিক করার পাশাপাশি ইভিএম ব্যবহারের পক্ষেও কমিশন। একই মত ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশেরও। ইভিএমটাকে আরও সহজ করা যায়। আমরা বলেছি হ্যাঁ, এটা তো চেষ্টার মাধ্যমে গ্র্যাজুয়ালি অনেক সহজ করা যেতে পারে। 3টা বাটন আছে, সেখানে একটা বাটন হতে পারে। যদি ভিপি প্যাট অ্যাড করা যায় তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শাতে রবিবার বিকেলে ডাকা হয় ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমানকে। উনি এটাও বলছেন যে কোনো কারণে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 17 বছর ধরে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকারে রাখা এক গ্রাহকের 149 ভরি স্বর্ণ হঠাৎ গায়েব।
যার বর্তমান বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা। এ ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী গ্রাহক পরস্পরকে দুষছে। তবে কিভাবে স্বর্ণ গায়েব হলো তা বলতে পারছেন না কেউই। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার এই লকারে পরিবারের সবার মিলিয়ে মোট 160 ভরি স্বর্ণালংকার রেখেছিলেন রোকেয়া বাড়ি নামে এক গ্রাহক। তার অভিযোগ, গত 29 মে ব্যাংকে গিয়ে দেখেন লকার খোলা, ভেতরে 2-1টি ব্যাগে 11 ভরি স্বর্ণ খুঁজে পেলেও বাকি 149 ভরি স্বর্ণ উধাও, বর্তমান বাজার মূল্যে যার দাম প্রায় 2.25 কোটি টাকা। সাথে সাথে চকবাজার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনজীবীর পরামর্শে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী ওই গ্রাহক। লকার থেকে স্বর্ণ উধাওয়ের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে দুষছেন তিনি। আপনার লকার তো খোলা, উনি চাবি জাস্ট দিবি আর কি, তখন দেখে যে একদম এত বড় করে খোলা। তারপরে আমি খোলা শুনি, সাথে সাথে আমি চেয়ার ছিল একটা, আমি সাথে ও আল্লাহ বলে আমি চেয়ারের মধ্যে ডলে পড়ে গেছি। ওরে আমি চেয়ারের মধ্যে 5 মিনিট বসে আছি, কি করব এখন, লকারটা তো খোলা। বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকে রাখা হয়েছে, সবচেয়ে সেফটি মেনটেন করেই রাখা হবে, তো এর মধ্যে দিয়ে যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো পুরো অ্যাস্টোনিশড হয়ে গেছি ওই দিন। আমি আমার ছোট যাও ঢাকা থেকে দৌড়ায়, ওর আরও বেশি গয়না। সাধারণত লকারের 2টি চাবি থাকে, মাস্টার কি থাকে লকার ইনচার্জের কাছে এবং অপরটি গ্রাহকের কাছে। 2 চাবি দিয়েই লকার খুলতে হয়, কিন্তু গ্রাহকের চাবি বা মাস্টার কি ছাড়া লকারটি কিভাবে খোলা হলো তা বলতে পারছে না কেউ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে লকার থেকে স্বর্ণ হারানোর দায় গ্রাহকের বলছে তারা। যে কি ঘটছে আপনারা জানেন, যেহেতু লকার এমন একটা দরজা পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে। আমাদের অফিসার একজন যিনি অ্যাসাইনকার অফিসার, উনি শুধু যান ক্লায়েন্টের সাথে নিয়ে। এখানে কোনো চুরির কোনো সুযোগ নেই, কোনো ডাকাতির কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের গ্রাহক, আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি। আসলে কী করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি। এদিকে লকার থেকে স্বর্ণ উধাওয়ের ঘটনা জানার পর ব্যাংকে ছুটে আসেন বাকি লকারের গ্রাহকরা। লকার খুলে স্বর্ণালংকার নিয়ে যেতে দেখা যায় অনেককে। আমাদের জিনিস সব ভালো আছে, আমি এখন কিছু এখন নিয়ে যাচ্ছি, এটা আপনাদেরকে ডকুমেন্ট দেখানোর জন্য। 150 ভরি স্বর্ণ এখান থেকে লকার থেকে চুরি হয়েছে, ওইটা শোনার সঙ্গে আমি অফিস থেকে চলে আসলাম, কিন্তু আমি দেখলাম আমার গুলো ঠিক আছে। আমি খবর নিউজ দেখার পর আসছি। কি দেখছি? মানে এখান থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে, এরকম একটা নিউজ শুনে আসছি আর কি। এই জন্য আপনি এসেছেন? হ্যাঁ। আপনার লকার চেক করার জন্য? হ্যাঁ। লকার চুরি হয়ে গেছে, জাস্ট নিউজটা পাইলাম, আমরা দেখতে আসলাম, এতটুকু। মানে নিজের লকারটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কেন ওটা জাস্টিফাই করতেছি, আর কিছুই না। ভুক্তভোগী নারীর দাবি, 17 বছর ধরে এই ব্যাংকের মাঝারি লকারে গচ্ছিত ছিল এসব স্বর্ণ। নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের মাঝারি আকারের লকার থেকে কিছু খোয়া গেলে ইন্স্যুরেন্স বাবদ গ্রাহক ক্ষতিপূরণ পাবে 2 লাখ টাকা। বড় লকার হলে 3 লাখ এবং ছোট হলে মিলবে 1 লাখ টাকা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে গ্রাহকের রোকেয়া আক্তার বাড়ি ও তার মেয়ে নাসিয়া মারজুকার স্বর্ণ খোয়া যাওয়ার বক্তব্য স্ববিরোধী, এমন দাবি করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। রোববার ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রতিটি লকার খোলার জন্য 2টি চাবি দরকার। একটি গ্রাহক, অপরটি ব্যাংকের কাছে থাকে। গ্রাহকের চাবি ছাড়া শুধু ব্যাংকের চাবি দিয়ে কোনোভাবেই লকার খোলা সম্ভব নয়। তাছাড়া লকারে রাখা মালামাল সম্পর্কে গ্রাহক ব্যতীত অন্য কারোরই জানার সুযোগ নেই। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত 29 মে ওই গ্রাহক লকার থেকে গহনা খোয়া যাওয়ার দাবি করেন। একবার বলেন 300 ভরি স্বর্ণ নাই, কিছুক্ষণ পর জানিয়েছেন 100 ভরি স্বর্ণ নেই, আবার বলেন 150 ভরির মতো অর্ধেক পেয়েছেন। তার এই ধরনের বক্তব্য স্ববিরোধী। বাংলাদেশের নিত্যপণ্য বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। আগের চেয়ে আয় কমলেও খাবার কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে নাগরিকদের, এমন পর্যালোচনা গবেষণা সংস্থা সিপিডির। গবেষকরা বলছেন, আগামী বাজেটে প্রবৃদ্ধির পেছনে ছুটলে চলবে না, অর্থনীতির সব দিক সামলানোর কৌশল দিতে হবে সরকারকে। আসছে বাজেটে সবচেয়ে বড় মাথা ব্যথা মূল্যস্ফীতি। কাগজে কলমে বাংলাদেশে এই সূচকের ওঠানামা হয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিকে ঘিরে, কিন্তু আদতে মূল্যস্ফীতি নির্ধারণ করে পণ্যবাজার, যার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে হরহামেশা। প্রকৃতিগুলো
আমরা আপনাদের কাছে তুলে ধরব। অর্থনীতি পর্যালোচনায় একই প্রশ্ন তোলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিশ্ববাজারে কোনো নিত্যপণ্যের দাম কমলে বাংলাদেশে তা কিভাবে পারে প্রশ্ন গবেষকের। এখানে বাংলাদেশে চিনি বিক্রি হচ্ছে এই মুহূর্তে 130 টাকা কেজিতে, সেখানে ইউরোপিয়ান মার্কেটে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 39 টাকা কেজিতে। কিভাবে আমাদের মতো দেশে এত উচ্চ মূল্যের চিনি আমরা ভক্ষণ করি বা করার মতো বিলাসিতা দেখাই, যেখানে উচ্চ আয়ের দেশগুলোতেও এত উচ্চ মূল্য আমরা দেখতে পাই না। বাজেট নিয়ে সিপিডির পরামর্শ, প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক স্থিতিশীলতায় বেশি গুরুত্ব দিতে হবে। সেজন্য দীর্ঘমেয়াদে পাশে থাকতে হবে নিম্ন আয়ের মানুষের। তাদের জন্য সুবিধা শুধু ভাতা ও চালে সীমিত রাখলে চলবে না। যদি আমি দরিদ্র মানুষের আয় বিবেচনা করি, যাদের প্রকৃত আয় কমে গিয়েছে মূলত উচ্চ মূল্যস্ফীতির জন্য, তারা কিন্তু এই যে বর্ধিত যে আমরা অভ্যন্তরীণ বা জাতীয় আয় দেখতে পাচ্ছি, তার কিন্তু তারা সুফলভোগী নয়। সিপিডি বলছে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে সংস্কার দরকার। কোনো বিদেশি সংস্থার পরামর্শে সেই কার্যক্রম শুরু হলে সেটিকে ইতিবাচক বলা উচিত। উচ্চ ডলার দিয়ে যদি আমদানি করার প্রবণতা থাকে, বৃহৎ আকারের প্রকল্প নেওয়ার যদি প্রবণতা থাকে, এবং একই সাথে যদি সরকারের অপ্রয়োজনীয় ব্যয় অব্যাহত রাখার প্রবণতা থাকে, তাহলে কিন্তু এর দুর্ভোগ সরকারের মধ্যে যারা আছে তারা তো টের পাবে না, টের পাবে আসলে জনগণ। অনেকগুলো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কিন্তু আমার সামনের দিকে ওই রিপেমেন্ট পিরিয়ডটা শুরু হবে, তো সেটার জন্য কিন্তু আরেকটা বড় ধরনের ধাক্কা আছে, তো সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। সিপিডির মতে সরকারকে উন্নয়ন ব্যয় সামাল দিতে হবে, বাদ দিতে হবে কর্মকর্তাদের জন্য নতুন নতুন গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণের প্রবণতা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের মনতলায় সুতিয়া নদীর ব্রিজের নিচে লাগেজ থেকে মিলেছে এক যুবকের খণ্ডিত মরদেহ। হত্যার পর 4 টুকরো করা হয় মরদেহটিকে। রক্তে ভেজা বালিশ সহ আশপাশে পাওয়া গেছে আরও বেশ কিছু আলামত। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম সৌরভ। হানি ট্র্যাপ ব্যবহার করে কোনো ফ্ল্যাট বাসায় ডেকে এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের। ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের মনতলা এলাকায় সকালে সুতিয়া নদীর ব্রিজের নিচে মানুষের বিচ্ছিন্ন মাথা দেখতে পায় এলাকাবাসী। একটু দূরে পড়েছিল একটি লাগেজ, তার ভেতর থেকে উদ্ধার হয় খণ্ডিত মরদেহ। দেখছি বিকাশ পানি মাথাটা উপরে হয়ে রয়েছে, লাগেজের ভিতরে দেখলাম একটা লাশ বাই করলো 4 খণ্ড। এটা মানুষের দ্বারা সম্ভব না, এটা একটা জানোয়ারের কাজ। পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পাওয়া যায় রক্তমাখা 2টি বালিশ, জানালার পর্দা, কাঁথা, টেপ আর গ্লাভস। এটি ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক। আমি মনতলা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ধারণা করা হচ্ছে এই ব্রিজের পাশে ঠিক এই জায়গাটিতেই একটি গাড়ি এসে থামে এবং সেই গাড়ি থেকেই এই পাশ দিয়ে যে লাগেজটি রয়েছে সেটি নিচে ফেলে দেওয়া হয়। যে লাগেজের ভিতরে ছিল এই খণ্ডিত মরদেহ। পুলিশ বলছে যে এই ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তদন্ত করছেন এবং কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি বের করার চেষ্টা করছেন। দিক থেকে তার গলাটা কেটে দেয়। পায়ের মধ্যে মোজা ছিল কিন্তু আমরা কোনো জুতা পাই নাই, তার মানে কোনো ঘরে তা সে প্রবেশ করেছে। এবং যেহেতু বালিশের মধ্যে কাটার দাগ ছিল, গলা যেভাবে জবাই করা হয়েছে বালিশের মধ্যে দাগ ছিল, তার মানে কি তাকে হয়তো বালিশ চাপা দিয়ে শোয়ানো হয়েছে, শ্বাসরোধ করে পরে জবাই করা হয়েছে। আলামত বিশ্লেষণে পুলিশের ধারণা ফাঁদে ফেলে কোনো ফ্ল্যাটে হত্যা করা হয়েছে যুবককে। হত্যার পর 4 টুকরো করে ভরা হয় লাগেজে। পুলিশ একে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। বডি যে ড্রেস আপ, এতে মনে হচ্ছে সে যথেষ্ট সাজগোজ করে কোথাও গিয়েছিল, কিন্তু আবার লাগেজ ছিল। এই যে সব কিছু প্রস্তুতি, আবার তার পায়ে মোজা পড়া, আমরা খোঁজার চেষ্টা করছিলাম সে এই ধরনের হত্যাকাণ্ডের মোটিভটা কি, এটা কি কোনো হানি ট্র্যাপ ছিল কিনা বা কোনো স্বার্থের দ্বন্দ্ব ছিল কিনা। ফিঙ্গারপ্রিন্ট মুছতে হাতের আঙুলের চামড়া কেটে ফেলেছে হত্যাকারীরা। এদিকে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। নাম সৌরভ। রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক টিম। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহের মনতলায় সুতিয়া নদীর ব্রিজের নিচে লাগেজ থেকে সৌরভ নামের যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের দাবি, চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে চাচার হাতেই প্রাণ গেছে সৌরভের। রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করতে এসে এই দাবি করে ভুক্তভোগীর পরিবার। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। যখন শুনছে যে বিয়ে করে ফেলছে, বলছে যে গোপনে এটা বিয়ে করছো, গোপনে এটা ডিভোর্স দিও, এরকম কথা শুনছিলাম। তো এরপরে 2 দিন পরেই শুনছিলাম যে সৌরভের মুখের কথা, সৌরভকে বাঁচতে দিবে না, কে বাঁচতে দিবে না, ওর চাচা নাকি ওরা এরকম হুমকি দিচ্ছে।
প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৯৫ ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত ৩ শতাধিক। ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজা জুড়ে। রকেট হামলা চালানো হয়েছে রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে। বোমা হামলায় বিধ্বস্ত বেসামরিকদের বাড়িঘর এবং তাঁবু। মধ্য গাজায়ও চালানো হয়েছে হামলা। এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, নিহতের সবাই সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্য। বিভিন্ন টানেল থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল তারা। পাল্টা প্রতিরোধের দাবি করেছে হামাসও। জানিয়েছে বিস্ফোরক ছুড়ে ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।